ফ্লামেলের খোঁজে হ্যারি। ডাম্বেলডোর হ্যারি দৃঢ় প্রত্যয় উৎপাদন করে আবার এরিসিডের আয়নার জন্য খোঁজ করতে বারণ করলো এবং বড়দিনের ছুটির বাকি দিনগুলো তার শরীরের নিচে অদৃশ্য চাদর বিছিয়ে রাখলো। হ্যারির ইচ্ছে ছিল আয়নাতে যা দেখেছে তা ভুলে যেতে, কিন্তু তা সে পারল না। সে রাত্রে দুঃস্বপ্ন দেখতে থাকলো। বারবার সে স্বপ্নে তার মা বাবাকে একটা সবুজ আলোর ঝলকানি অদৃশ্য হয়ে যেতে দেখলো। তার সাথে শুনল উচ্চ ঈশ্বরে হাসি। হ্যারি যখন তার স্বপ্ন দেখার কথা রনকে বলল, রন বলল, দেখো, ডাম্বেলডোরের ঠিক এই স্বপ্নটা তোমাকে পাগল করে দিতে পারে। হারমিয়ন এ ব্যাপারে ভিন্ন মত পোষণ করেছিল। হ্যারিকে বিছানায় না দেখতে পাওয়ার কল্পনা তাকে ভয়ে কুঁকড়ে দিয়েছিল। সে স্কুলে এক নাগাড়ে 3 রাত্রি ঘুরে বেড়ালো। একটা হতাশা তাকে গ্রাস করলো, এই ভেবে যে সে নিকোলাস ফ্লামেলকে উদ্ধার করতে পারেনি। লাইব্রেরির বইয়ের মধ্যে ফ্লামেলকে যে তারা খুঁজে পাবে তার আশা প্রায় ছেড়ে দিয়েছিল, যদিও হ্যারি স্থির নিশ্চিত ছিল যে সে তার নামটা কোথাও পড়ে থাকবে। দলের মধ্যে উড আগের থেকে অনেক বেশি পরিশ্রম করছিল। বরফকে সরিয়ে বিরামহীন বৃষ্টি তার উৎসাহে জল ঢালেনি। প্রতারকেরা অভিযোগ করল উড ধর্মান্ধ হয়ে যাচ্ছে, কিন্তু হ্যারি উডের পক্ষে ছিল। তারা যদি পরের ম্যাচে হাফেলপাফের বিরুদ্ধে জিততে পারে তাহলে তারা 7 বছরের মধ্যে প্রথম স্লাইথেরিনকেও হারাতে সক্ষম হবে। ম্যাচ জিততে চাওয়ার ইচ্ছার থেকেও বড় কথা হলো হ্যারি দেখলো কঠোর অনুশীলনের পর সে আগের রাত্রের দুঃস্বপ্ন কম দেখছে। তারপর কোনো এক স্যাঁতসেঁতে কাদায় ভর্তি মাঠে অনুশীলনের মতো উড তার দলকে দুঃসংবাদ দিল। সে প্রতারকদের ওপর প্রচন্ড ক্ষিপ্ত হয়ে উঠল, যারা নিজেদের মধ্যে ঝগড়া করার ও একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ার ভান করছিল। সে চিৎকার করে বলল, তোমরা ঝগড়া থামাবে? তোমরা যা করছো তাতে এটা পরিষ্কার যে এর জন্যই আমরা ম্যাচটা হারব। এবার স্নেপ রেফারিগিরি করছে আর গ্রাইফিন্ডর সে সুযোগ খুঁজছে যে কোন অছিলায় আমাদের গেম থেকে ছিটকে দিতে। অনুশীলন শেষে দলের সকলে নিজেদের মধ্যে কথা বলতে ব্যগ্র থাকলো, কিন্তু হ্যারি গ্রাইফিন্ডারের কমন রুমের দিকে সোজা এগিয়ে গেল। সেখানে সে দেখলো রন ও হারমিয়ন দাবা খেলছে। দাবা এমনই এক খেলা যা খেলতে খেলতে হারমিয়ন তার মধ্যে হারিয়ে যায়, যা হ্যারি ও রন মনে করে তার মধ্যে শুভ। হ্যারি যখন তার পাশে এসে বসলো তখন রন বলল, এক মুহূর্তের জন্য আমার সাথে কথা বলো না। হ্যারি মুখ দেখে সে বুঝে ফেলল আর বলল, আমি জানতে চাই কি ব্যাপার, তোমাকে ভয়ার্থ দেখাচ্ছে কেন? কেউ যাতে শুনতে না পায় এমন ভাবে ফিসফিস করে হ্যারি অন্য দুজনকে বলল, এই ম্যাচটা পরিচালনা করতে স্নেপের হঠাৎ কুমতলব তার ছাড়া দিয়েছে। সঙ্গে সঙ্গে হারমিয়ন বলল, খবরদার খেলো না। রন বলল, সত্যি সত্যি পা ভেঙে ফেলো। হ্যারি বলল, তা আমি পারি না, রিজার্ভে কোনো খেলোয়াড় নেই। আমি যদি পিছিয়ে যাই গ্রাইফিন্ডার একদম খেলতে পারবে না। ঠিক সেই মুহূর্তে নেভিল কমন রুমে ঝড়ের মতো ঢুকলো। সে কিভাবে টপকে কমন রুমে ঢুকলো তা কেউ আঁচ করতে পারলো না, কারণ সে তার পায়ে চোট পেয়ে চলার ক্ষমতা হারিয়েছিল। সম্ভবত গ্রাইফিন্ডার টাওয়ারে পৌঁছতে তাকে সারা রাস্তা ব্যাঙের মতো লাফাতে লাফাতে আসতে হয়েছিল। সকলেই হেসে কুটোপাটি, শুধু হারমিয়ন লাফিয়ে উঠল আর তীব্র ভাষায় আক্রমণ করলো। নেভিলের পা জোড়া লাফিয়ে উঠল আর সে কাঁপতে থাকলো। হারমিয়ন তাকে হ্যারি ও রনের কাছে নিয়ে যেতে যেতে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? নেভিল কাঁপতে কাঁপতে বলল, ম্যালফয়ের সাথে লাইব্রেরির বাইরে আমার দেখা হয়েছিল। সে বলছিল হ্যাঁ এমন একজন কাউকে চাইছে যে তার সাথে অনুশীলন করতে পারবে। হারমিয়ন নেভিলকে বলল, অধ্যাপক ম্যাকগোনাগলের সাথে দেখা করে রিপোর্ট করো। নেভিল মাথা নাড়ল। সে গুজগুজ করে বলল, আমি আর ঝামেলা বাড়াতে চাই না। রন বলল, নেভিল তোমাকে তার কাছে যেতেই হবে, যাও তার সামনে সহজ হও। গ্রাইফিন্ডারে থাকার মতো সাহসী নই এ কথা বলার দরকার নেই। নেভিল বলল, ম্যালফয় আগেই সে কাজ করে রেখেছে হ্যারি,
তার ঢিলে ঢালা জামার পকেটে হাত ঢুকিয়ে চকোলেট ব্যাং বের করলো, যেটা হারমিয়ন তাকে বড়দিন উপলক্ষে উপহার দিয়েছিল। সে সেটা নেভিলকে দিল, যাকে দেখে মনে হচ্ছিল এক্ষুনি সে কেঁদে উঠবে। হ্যারি বলল, তোমার বয়স ঠিক 12। যে টুপিটা তোমার মাথায় রয়েছে তা দেখে মনে হচ্ছে তোমাকে গ্রাইফিন্ডার পছন্দ করেছে, তাই নয় কি? আর ম্যালফয় কোথায়? সে কি স্লাইথেরিনে যোগ দিয়েছে? চকোলেট ব্যাঙের মোড়ক খুলে নেভিলের মুখে মৃদু হাসি ফুটল। ধন্যবাদ হ্যারি, আমার মনে হচ্ছে আমি এখন বিছানায় যাব। তুমি কি কার্ডগুলো চাও? তুমি ওগুলো সংগ্রহ করবে তো? নেভিল বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হ্যারির বিখ্যাত জাদু কার্ডের দিকে তাকালো। সে ফিসফিস করে বলল, আমি তাকে দেখেছি, আমি ফ্ল্যামেলকে দেখেছি। আমি তোমাকে বলেছিলাম এরকম নাম কোথাও পড়েছি, মনে হচ্ছে এখানে আসার সময় ট্রেনে পড়েছি। সেটা এরকম, শোনো। অধ্যাপক ডাম্বেলডর 1945 সালের কালো জাদুকর গ্রিন্ডেল ওয়ার্ল্ডের হারের জন্য বিখ্যাত ড্রাগনের রক্তের 12 রকম ব্যবহারের আবিষ্কার আর তার সহযোগী নিকোলাস ফ্লামেলের সাথে অ্যালকেমির উপর কাজের জন্য উনি পরিচিত। সে উত্তেজিতভাবে বলল, আমি ভাবিনি এটা দেখতে পাবো এখানে। 1 সপ্তাহ আগে লাইব্রেরিতে হালকা পড়ার সময় পেয়েছি। রন বলল, হালকা? কিন্তু ও যতক্ষণ পর্যন্ত উপরে তাকিয়ে কিছু না দেখে এবং বইয়ের পাতা পাগলের মতো উল্টোতে উল্টোতে যতক্ষণ না নিজের মনে গুজগুজ করে, ততক্ষণ হারমিয়ন রনকে চুপ করে থাকতে বলল। অবশেষে সে যা দেখতে চাইছিল দেখতে পেল। আমি জানতাম। তারপরেও কি আমরা কথা বলতে পারি? বদমেজাজে রন বলল। হারমিয়ন তাকে উপেক্ষা করলো। সে নাটকীয় ভাবে বলল, নিকোলাস একমাত্র পরশ পাথর জানা কারিগর। সেটার এরকম ফল হবে তা সে আশাও করতে পারেনি। কিসের কথা বলছো? রন ও হ্যারি বলল। ওহ, সৎভাবে বলছি, তোমরা দুজনে পড়োনি? দেখো, পড়ো এটা ওখানে। সে বইটাকে তাদের দিকে ঠেলে দিল। হ্যারি আর রন পড়ল। অ্যালকেমির পুরনো পাঠ জড়িয়ে আছে চমকপ্রদ ক্ষমতা ও রূপকথার গল্পে ভরপুর পরশ পাথরের কারিগরিতে। ওই পাথর যে কোনো ধাতুকে সোনায় রূপান্তরিত করে। শতাব্দীর পর শতাব্দী ধরে পরশ পাথর নিয়ে অনেক তথ্য আছে, কিন্তু একমাত্র পাথর যার অস্তিত্ব আছে তার মালিক নিকোলাস ফ্লামেল, যিনি অ্যালকেমিস্ট এবং যাত্রাপ্রিয় খ্যাত। মিস্টার ফ্লামেল, যিনি গত বছর 665তম জন্মদিন পালন করেছেন। ডেভনে স্ত্রীকে নিয়ে নির্ঝঞ্ঝাট জীবনযাপন করেন। হ্যারি ও রন পড়া শেষ করার পর হারমিয়ন বলল, দেখো, কুকুরটা নিশ্চয়ই ফ্লামেলের পরশ পাথরটাকে পাহারা দিচ্ছে। আমি বাজি ধরে বলতে পারি সে নিশ্চয়ই ডাম্বেলডোরকে সেটা যত্ন করে রাখতে চলেছে নিজের জন্য, কারণ তার নিজের বন্ধু এবং সে জানতো কেউ এর পিছনে আছে। ঠিক এই কারণেই সে পাথরটাকে গ্রিন গডসের বাইরে নিয়ে যেতে চেয়েছিল। হ্যারি বলল, এটা এমন একটা পাথর যা সোনা তৈরি করে এবং মানুষকে মরতে দেয় না। অবাক হবার কিছু নেই, স্নেপি এর পেছনে রয়েছে। অবাক হওয়ার কিছু নেই? রন বলল, আমরা ফ্লামেলকে জাদুবিদ্যার বর্তমান প্রগতির পাঠের মধ্যে কখনো ডুবে থাকতে দেখিনি। তার বয়স যদি 665 হয়, তাহলে তাকে ঠিক আধুনিক বলা যাবে না, যাবে কি? পরের দিন সকালে অন্ধকার বিদ্যার বিরুদ্ধে রক্ষণাত্মক হয়ে হ্যারি ও রন নিজেদের মধ্যে আলোচনা করছিল। যদি তারা পরশ পাথর পায়, তাহলে তারা সেটা নিয়ে কি করবে? রন বলবে, তাহলে হ্যারি পরিচালক স্নেপ ও আগামী ম্যাচ নিয়ে যে প্রতারক দল কল্পনা করেছিল তা কিনে নেবে। সে রন ও হারমিয়নকে বলল, আমি খেলতে যাচ্ছি। আমি যদি না যাই তাহলে সমস্ত স্লাইথেরিনরা ভাববে আমি স্নেপের মুখোমুখি হতে ভয় পাচ্ছি। আমি ওদেরকে দেখিয়ে দেব, আমরা যদি জিতি তাহলে ওদের মুখের হাসি মিলিয়ে দেব। হারমিয়ন বলল, ঠিক ততক্ষণে যতক্ষণ না ওদেরকে মাঠের পিচ থেকে ছিটকে দিচ্ছি। ম্যাচের দিন যতই এগিয়ে আসতে থাকলো, হ্যারি প্রচন্ড স্নায়ুর চাপ অনুভব করলো। রন আর হারমিয়নকে যাই বলুক না কেন, দলের বাকি সদস্যরা খুব শান্ত থাকলো না। হাউই চ্যাম্পিয়নশিপের খেলায় স্লাইথেরিনকে টপকে যাওয়ার ধারণা চমকপ্রদ। গত 7 বছরে যা কেউ পারেনি, কিন্তু তারা কি পারবে একজন
খেলার পরিচালকের পরিচালনায় ম্যাচ খেলে? এটা ওর কল্পনা কিনা হ্যারি তা বুঝতে পারছিল না, কিন্তু স্নেপ যেখানেই যাচ্ছিল সেখানেই তার পিছু নিচ্ছিল। কখনো আবার তার মনে হচ্ছিল স্নেপ ওকে অনুসরণ করছে কিনা, আর হাতে নাতে ধরতে স্নেপ চেষ্টা করছিল কিনা। সপ্তাহের অনুশীলন তার কাছে সপ্তাহের অত্যাচার মনে হচ্ছিল। হ্যারির কাছে স্নেপ একটা ভয়ের প্রতিমূর্তি। স্নেপের পক্ষে কি জানা সম্ভব যে তারা পরশ পাথরের খবর রাখে? হ্যারির মাথায় এলো না কি করে তা সম্ভব। তবুও ওর কখনো কখনো ভীতিপ্রদ অনুভূতি হচ্ছিল যে স্নেপ মানুষের মনের কথা পড়তে পারে। হ্যারি জানতো পরের দিন বিকেলে পোশাক দলের ঘরে যখন তারা তাকে শুভেচ্ছা জানাবে, রন আর হারমিয়ন অবাক হয়ে ভাবে এরা এখনো জীবিত আছে কেমন করে। এই ব্যাপারটাকে আর যাই হোক আরামপ্রদ বলা যাবে না। উড কি বলছিল হ্যারি তা শুনতে পাচ্ছিল না। সে তার খেলার পোশাক পরল এবং তার 2000 নিম্বাস তুলে নিল। এর মধ্যে রন ও হারমিয়ন নেভিলের পাশে দাঁড়ানোর জায়গায় দাঁড়িয়ে পড়ল। ওরা কেন এত গম্ভীর ও চিন্তিত, জাদুদণ্ডই বা কেন নিয়ে এসেছে সে কথা তারা বুঝতে পারল না। রন ও হারমিয়ন গোপনে লেগ লকার কার্ম অনুশীলন করছিল। সে সম্পর্কে খুব কমই জানত তারা। তারা নেভিলের উপর ব্যবহার করা ম্যালফয়ের থেকে ধারণাটা পেয়েছে। স্নেপ যদি কোনোভাবে হ্যারিকে আঘাত করতে উদ্যত হয় তাহলে স্নেপের উপর তা ব্যবহার করতে তারা তৈরি ছিল। রন যখন জাদুদণ্ডটা তার জামার আস্তিনের তলায় লুকোচ্ছিল তখন হারমিয়ন গুজগুজ করে বলল, ভুলে যেও না, এ হচ্ছে লোকোমোটর মর্টিস। আমি জানি। রন বিরক্তি প্রকাশ করলো। উৎকণ্ঠিত হয়েও না। পোশাক পরিবর্তনের ঘরে ফিরে উড হ্যারিকে পাশে বসালো। তোমাকে চাপ দিতে চাই না পটার, কিন্তু আমরা যদি ওই সংবাদদাতাকে ধরার তাড়াতাড়ি সিদ্ধান্ত নিই তাহলে এটাই সময়। স্নেপ হাফিলপ্যাপকে সুবিধা দেবার আগের এই খেলার সমাপ্তি হওয়া দরকার। ফ্রেড উইসলি দরজার ফাঁক দিয়ে উঁকি মেরে বলল, গোটা স্কুল ভেঙে পড়েছে, এমনকি ডাম্বেলডোরও খেলা দেখতে এসেছে। হ্যারির হৃদয় ডিগবাজি খেল। ডাম্বেলডোর? স্থির নিশ্চিত হবার জন্য সে দরজায় ঠেস দিয়ে জিজ্ঞাসা করল, ফ্রেড ঠিকই বলেছে, রূপোর মতো। দাড়িওয়ালাকে দেখে ভুল হওয়ার কোনো কারণ নেই। হ্যারি স্বস্তি পেয়ে সজোরে হেসে উঠতে পারত। সে বিপদ মুক্ত। যদি ডাম্বেলডোর খেলার মাঠে উপস্থিত থাকে তাকে তাহলে স্নেপের পক্ষে থেকে আঘাত করার মতো সাহস হবে না। সম্ভবত সেজন্যই দল যখন খেলার মাঠের দিকে এগোচ্ছিল তখন স্নেপ ওই রকম রেগে যাচ্ছিল, যেটা রনেরও দৃষ্টি এড়ায়নি। আমি স্নেপকে কোনোদিন এত নীচ ভাবে দেখিনি, সে বলল হারমিয়নকে। দেখো দেখো, ওরা চলে গেছে। কেউ একজন রনের মাথার পেছন দিকে মৃদু টোকা দিল। সে ম্যালফয়। ম্যালফয় দাঁত চেপে বিস্তারিতভাবে ক্র্যাব ও গয়েলের দিকে তাকালো। আশ্চর্য, পটার কতক্ষণ ঝাঁটা নিয়ে এইভাবে দাঁড়িয়ে থাকবে? কেউ বাজি ধরতে চাও? উইসলি, তোমার ব্যাপার কি? রন উত্তর দিল না। স্নেপ সবেমাত্র হাফেলপাফের সপক্ষে পেনাল্টির নির্দেশ দিয়েছে, কারণ জর্জ উইসলি তাকে একটা ছোট লাঠি দিয়ে আঘাত করেছে। হারমিয়ন যে এতক্ষণ তার সমস্ত আঙুলগুলোকে মুড়ে তার কোলের মধ্যে ঢুকিয়ে রেখেছিল আর হ্যারির দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে চোখ পিটপিট করছিল, সে খেলা চলার সময় বাজ পাখির মতো চক্কর মারছিল গোপন সংবাদদাতাকে খুঁজে পাবার জন্য। দেখো, কেন আমি মনে করি ওরা গ্রাইফিন্ডরের জন্য কি রকম মানুষ পছন্দ করে। কিছুক্ষণ পরে স্নেপ আবার হাফেলপাফের পক্ষে বিনা দোষে পেনাল্টির নির্দেশ দিতেই ম্যালফয় চিৎকার করে বলল, তারা এমন লোক যাদেরকে করুণা করা যায়। দেখো পটার, যার মা বাবা কেউ নেই সেই পটারই এখানে আছে। উইসলি আছে, যার অর্থ নেই। লংবটম, তোমার দলে থাকা উচিত, তোমার মাথায় বুদ্ধি নেই। নেভিলের মুখ উজ্জ্বল লাল হয়ে উঠল।
কিন্তু নিজের জায়গায় ফিরে এলো ম্যালফয়ের মুখোমুখি হবার জন্য। এই বিতর্কিত মুহূর্তে হঠাৎ হারমিয়ন চিৎকার করে বলে উঠল, রন, হ্যারি! কোথায়? রন জিজ্ঞাসা করল। হ্যারি হঠাৎ আশ্চর্যজনকভাবে লাফিয়ে উঠল, যা দেখে জনতা হাঁপাতে ও উল্লাস প্রকাশ করতে থাকলো। হারমিয়ন উঠে দাঁড়ালো, তার আঙুলগুলো মুখের মধ্যে ভরা। হ্যারি বুলেটের মতো মাঠের দিকে এগিয়ে এলো। তুমি সত্যিই ভাগ্যবান উইসলি, ম্যালফয় বলল। পটার নিশ্চিতভাবে মাঠের মধ্যে টাকা পড়ে থাকতে দেখবে। রন রাগ প্রকাশ করলো। কি হচ্ছে? ম্যালফয় বুঝে ওঠার আগেই রন তার উপর ঝাঁপিয়ে পড়ে তাকে মাটিতে ফেলে দিল। নেভিল ইতস্তত করলো। তারপর তার সিটের দিকে ঝুঁকে পড়ে সে দেখলো হ্যারি স্নেপের দিকে দৌড়ে যাচ্ছে। স্নেপ তার ঝাঁটার দিকে তাকিয়ে লক্ষ্য করলো। ওপর দিকে তাকিয়ে দেখলো তীর বেগে কিছু একটা তার দিকে লক্ষ্য করে ছোঁড়া হয়েছে, যেটা থেকে সে সামান্যর জন্য বেঁচে গেছে। পরের মুহূর্তে হ্যারি উঠে দাঁড়ালো, যে তার আনন্দে তার ওপর দিকে তোলা গোপন সংবাদদাতা তার হাতের মুঠোয়। গ্যালারিতে দাঁড়িয়ে থাকা সকলেই উঠে দাঁড়ালো। এটা একটা রেকর্ড। কেউ মনে করতে পারছে না এত তাড়াতাড়ি একজন গোপন সংবাদদাতা ধরা পড়তে পারে। রন, রন, কোথায় তুমি? খেলা শেষ, হ্যারি জিতে গেছে। আমরা জিতে গেছি। গ্রাইফিন্ডররা এগিয়ে রয়েছে। হারমিয়ন আনন্দে আত্মহারা হয়ে সিটের উপরে নিচে নাচতে শুরু করলো আর সামনের সারির পার্বতী পাতিলকে আলিঙ্গন করলো। হ্যারি প্রায় এক যুগ মাটির উপর লাফালো। সে বিশ্বাস করতে পারছিল না সে পেরেছে। খেলা শেষ হয়ে গেছে। খেলাটা মোট 5 মিনিট চলেছে। গ্রাইফিন্ডররা মাঠের দিকে এগোতেই সে স্নেপকে দেখলো কাছেই দাঁড়িয়ে, মুখ ফ্যাকাশে আর বোঝা। পরে হ্যারি অনুভব করলো কেউ একজন তার পিঠে হাত রেখেছে আর ডাম্বেলডোরের হাসি মাখা মুখের দিকে তাকালো। ভালো খেলেছো, ডাম্বেলডোর আসতে বলল, যাতে একমাত্র হ্যারি শুধু শুনতে পায়। দেখে ভালো লাগলো। তুমি আয়নার ব্যাপারটা নিয়ে আর ভাবছো না, ব্যস্ত রয়েছো। স্নেপ বিরক্তভাবে মাঠের উপর থুতু ফেললো। কিছুক্ষণ পর হ্যারি 2000 নিম্বাস নিয়ে যাবার একই পোশাক পরিবর্তনের ঘর ছেড়ে চলে গেল। এইরকম আনন্দ সে আর পেয়েছে বলে মনে করতে পারল না। সত্যি সত্যি সে এখন গর্বিত হবার মতো কিছু একটা করেছে। তার নামটা বিখ্যাত হয়েছে, এমন কথা কেউ বলে না। সন্ধ্যার বাতাস কি মিষ্টি, এমন করে সে কখনো অনুভব করেনি। তার মাথায় যে ঘাসের বোঝা ছিল তা মাটিতে নামিয়ে তার উপর দিয়ে সে হেঁটে গেল। সেটা তার কাছে সুখের প্রলেপ বলে মনে হয়। গ্রাইফিন্ডরের ছেলেরা তাকে তাদের কাঁধে তুলে নেবার জন্য ছুটে গেল। দূরে দাঁড়িয়ে থাকা রন ও হারমিয়ন আনন্দে ওপরে ও নিচে লাফাতে শুরু করলো। হ্যারি আশ্রয়স্থলে পৌঁছে গেল। কাঠের দরজা হেলান দিয়ে সে হগওয়ার্টসের দিকে তাকালো। সেখানে বিকেলের অস্তমিত সূর্যের লাল আভা জানালার কাঁচে পড়ে জ্বলজ্বল করছিল। সে স্নেপকে দেখিয়ে দিয়েছে এবং স্নেপের সম্বন্ধে বলতে গিয়ে দুর্গের সামনে সিঁড়ি ও ওপর দিয়ে বোরখায় আবৃত একটি মূর্তির দ্রুত আবির্ভাব হলো। সে চাইছিল না তাকে কেউ দেখতে পাক। সেই মূর্তি যত দ্রুত সম্ভব নিষিদ্ধ জঙ্গলের দিকে এগিয়ে গেল। ওই দৃশ্য জয়লাভের আনন্দ হ্যারির মন থেকে মুছে দিল। সে মূর্তিটাকে কিছুটা চিনতে পারল। সকলে যখন রাতের হই হুল্লোড়ে ব্যস্ত, সেই সময় স্নেপ জঙ্গলে উঁকি দিয়ে দেখলো কি হচ্ছে সেখানে। হ্যারি তার 2000 নিম্বাসের উপর ঝাঁপিয়ে পড়ে টাকাটা তুলে নিল। দুর্গের পাশ দিয়ে নিঃশব্দে গা ভাসিয়ে দিয়ে দেখলো স্নেপ প্রায় দৌড়ে জঙ্গলে ঢুকলো। হ্যারি তাকে অনুসরণ করলো। জঙ্গলের মধ্যে গাছগুলো এত ঘন সারিবদ্ধ ছিল যে স্নেপ কোথায় গেল দেখতে পেল না। সে জঙ্গলকে চক্কর দিয়ে জঙ্গলের মধ্যে গাছগুলোর মগডাল ভাঙতে ভাঙতে এগোতে থাকলো, যতক্ষণ পর্যন্ত না কোনো শব্দ শুনতে পেল। সে জঙ্গলের দিকে ভেসে গেল এবং শব্দ না করে বীচ গাছের তলায় দাঁড়ালো। সেই গাছের একটি উঁচু ডালে সতর্কভাবে চেপে বসলো আর শক্তভাবে তার লাঠির উপর ভর করে গাছের ফাঁক দিয়ে দেখতে থাকলো। নিচে একটা ছায়া ঘন ফাঁকা জায়গায় স্নেপ দাঁড়িয়েছিল, কিন্তু সে একা ছিল না, সেখানে কুইরিলও ছিল।
হ্যারি কুইরিলের মুখ দেখে কিছু উদ্ধার করতে পারলো না, তবে সে আগের থেকেও বেশি তোতলাতে থাকলো। পরশ পাথর সম্পর্কে ছাত্রদের কিছু জানার কথা নয়। হ্যারি এগিয়ে চলল। কুইরিল বিড়বিড় করে কিছু একটা বলছিল। স্নেপ বাধা দিল। এখন আমরা কিভাবে ওই জন্তু হ্যাগ্রিডকে পাশ কাটিয়ে যাব ভেবে দেখেছো কি? স্নেপ বলল, কুইরিল, তুমি নিশ্চয়ই আমাকে শত্রু হিসেবে পেতে চাও না? একটা পেঁচা জোরে ডেকে উঠল। সেই সময় হ্যারি গাছ থেকে পড়ে গেল। সময় মতো সে নিজেকে শক্ত করে নিয়ে শুনল স্নেপ বলছে, আমি অপেক্ষা করছি। স্নেপ বলল, খুব শীঘ্র আমাদের মধ্যে ছোট করে আলোচনা হবে, তুমি সেখানে চিন্তা করার অবকাশ পাবে। হারমিওন তীক্ষ্ণ চিৎকার করে বলল, হ্যারি, তুমি এতক্ষণ কোথায় ছিলে? রন হ্যারিকে পিছনে তুলে চিৎকার করে বলল, আমরা জিতেছি, আমরা জিতেছি, আমরা জিতেছি। আমি ম্যালফয়কে কালো চোখ দেখিয়েছি, আর নেভিল, ক্র্যাব ও গয়েলকে একা হাতে মোকাবিলা করতে গেল। প্রত্যেককেই কমন রুমে তোমার জন্য অপেক্ষা করছে, কারণ আমাদের একটা পার্টি চলছে। ফ্রেড ও জর্জ ইতিমধ্যে রান্নাঘর থেকে কিছু কেক ও খাদ্য সামগ্রী চুরি করলো। নিঃশ্বাস না নিয়ে হ্যারি বলল, ওই ব্যাপারে ভেবো না, বরং চলো একটা খোলা ঘরে। তারা একটা খোলা ঘর পেয়ে গেল। তাদের পিছনে দরজা বন্ধ করার আগে সে নিশ্চিত হতে চাইল টিপস ভেতরে নেই। তারপর সে তাদেরকে বলল সে কি দেখেছে ও শুনেছে। সুতরাং আমরাই ঠিক, এটা সেই পরশ পাথর। আর স্নেপ পাথরটা কুইরিলের সাহায্য পাবার জন্য তাকে বাধ্য করেছে। ক্লাফিকে কি করে পাশ কাটানো যায় সে কথা সে জানে কিনা জিজ্ঞাসা করলো, এবং সে কুইরিলের ছল চাতুরি সম্পর্কে কিছু বলল। আমার মনে হয় ক্লাফি ছাড়াও পাথরটাকে পাহারা দেবার জন্য অন্য কোনো ব্যবস্থা আছে। আনন্দের জোয়ার এলো। সম্ভবত কুইরিল পাথর পাবার অন্ধকার কৌশলের বিরুদ্ধে কোনো কাজ করে থাকবে, যার মোকাবিলা করতে হবে স্নেপকে। সুতরাং তুমি বলতে চাইছো কুইরিল যতক্ষণ স্নেপের সামনে দাঁড়িয়ে থাকবে ততক্ষণ পর্যন্ত পাথরটা নিরাপদ থাকবে?